মার্ডার কেসের প্রত্যক্ষদর্শী হিসাবে একদিন হঠাৎ পুলিশ স্টেশনে ছুটে আসে লক্ষ্মী নামের একটি মেয়ে। সে পুলিশকে জানায় মরিচিকা নামের একটি মেয়ে সঞ্জু নামের একজন ছেলেকে হত্যা করেছে। পুলিশ প্রথমে বিষয়টাকে গুরুত্ব দিলেও কিছুক্ষণ পর এমন এক ঘটনা ঘটে যা সবাইকে অবাক করে দেয়। কারণ যে সঞ্জুর মৃত্যুর কথা লক্ষ্মী বলছিল সেই সঞ্জু জীবিত অবস্থায় থানায় হাজির হয়। তাহলে লক্ষ্মী কেন এমন কথা বলছে? সে কি মিথ্যা বলছে, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রহস্য? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের গল্পের শুরুতে ফিরে যেতে হবে। লক্ষ্মী ছিল খুবই সাধারণ একটি মেয়ে। সে কলেজে পড়তো এবং কেকের দোকান চালানো সঞ্জুকে অনেকদিন ধরেই ভালোবাসতো, কিন্তু কখনো নিজের মনের কথা বলতে পারেনি। প্রায় প্রতিদিনই সে সঞ্জুর দোকানে যেত সঞ্জুকে দেখতে, তার সাথে কথা বলার চেষ্টা করত, কিন্তু সঞ্জুর কাছে সে ছিল শুধুই একজন পরিচিত কাস্টমার। এভাবে চলছিল সবকিছু। একদিন লক্ষ্মীর জীবনে আসে মরিচিকা। মরিচিকা বিদেশে থাকতো, কয়েকদিনের জন্য দেশে বেড়াতে এসেছিল। একটি সুপার শপে হঠাৎ লক্ষ্মীর সাথে তার পরিচয় হয়। প্রথম দেখাতে দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। মরিচিকা ছিল আত্মবিশ্বাসী, শিক্ষিত এবং অত্যন্ত সুন্দরী, আর লক্ষ্মী ছিল তার সম্পূর্ণ বিপরীত। তবুও দুজন খুব ভালো বন্ধু হয়ে ওঠে। কিছুদিন পর মরিচিকা লক্ষ্মীকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে লক্ষ্মী দেখে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো, দেওয়ালে বাবা মায়ের ছবি, বিদেশে ঘোরাঘুরির ছবি, সব মিলিয়ে মরিচিকাকে একজন ধনী পরিবারের মেয়ে বলেই মনে হয়। আড্ডার এক পর্যায়ে লক্ষ্মী বলে শহরের সেরা কেক নাকি সঞ্জুর দোকানেই পাওয়া যায়। এই কথা শুনে মরিচিকা সঞ্জুর দোকানে যেতে রাজি হয়, আর সেখান থেকেই শুরু হয় আসল গল্প। মরিচিকাকে প্রথম দেখেই সঞ্জু যেন তার উপর মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে সঞ্জুর বন্ধুরাও অবাক হয়ে তাকিয়ে থাকে। লক্ষ্মী বুঝতে পারে সঞ্জু মরিচিকার প্রতি আগ্রহ দেখাচ্ছে, আর ঠিক এখান থেকেই তাদের ভিতরে অদৃশ্য কষ্ট জমতে শুরু করে। এরপর বিভিন্ন অজুহাতে সঞ্জু মরিচিকার কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। কখনো কেক পৌঁছে দেওয়ার নাম করে, কখনো আবার হঠাৎ করে দেখা করার অজুহাত তৈরি করে। মরিচিকাও ধীরে ধীরে সঞ্জুর প্রতি দুর্বল হয়ে পড়ে। এদিকে লক্ষ্মী প্রতিদিন নিজের চোখের সামনে তাদের আরও কাছাকাছি হতে দেখে। সে জানতো যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে সেই মানুষটা এখন অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে। তবুও সে কিছু বলেনি, কারণ সে চেয়েছিল সঞ্জু সুখে থাকুক। সময়ের সাথে সাথে সঞ্জু ও মরিচিকার সম্পর্ক আরো গভীর হতে থাকে। তারা একসাথে ঘুরতে যায়, সময় কাটায় এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে। কিন্তু লক্ষ্মী তখনও তাদের মাঝখানে নীরব দর্শক হয়েই থাকে। একদিন সাহস করে লক্ষ্মী ঠিক করে সে নিজের মনের কথা সঞ্জুকে বলবে। সে সুন্দর করে সেজে হাতে ফুল আর উপহার নিয়ে সঞ্জুর কাছে যায়। কিন্তু সেখানে গিয়ে সে এমন একটি দৃশ্য দেখে যা তার পুরো পৃথিবী বদলে দেয়। কারণ ঠিক সেই সময় সঞ্জু মরিচিকাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়, আর মরিচিকাও তাকে ফিরিয়ে দেয় না। দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে লক্ষ্মী। তার হাতে থাকা ফুল আর উপহার অর্থহীন হয়ে যায়। চোখের জল লুকিয়ে এসে সেখান থেকে চলে আসে। এরপর খুব দ্রুতই সঞ্জু এবং মরিচিকার সম্পর্ক প্রেমে পরিণত হয়। তাদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা তৈরি হয় যে বিয়ের সিদ্ধান্ত নিতেও সময় লাগে না। একদিন মরিচিকা হঠাৎ জানায় সে আর অপেক্ষা করতে চায় না, সে সঞ্জুকে বিয়ে করতে চায়। কথাটা শুনে লক্ষ্মী অবাক হয়ে যায়, কারণ সে জানতো দুজনেই একে অপরকে ভালোবাসে ঠিকই, কিন্তু এত দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত অস্বাভাবিক। তবু শেষ পর্যন্ত মন্দিরে তাদের বিয়ে হয়ে যায়। সেই বিয়ের একমাত্র সাক্ষী ছিল লক্ষ্মী। কি একটা অবস্থা! বাইরে থেকে সে হাসছিল, কিন্তু ভেতর ভেতরে সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কারণ যার হাত ধরার স্বপ্ন দেখেছিল সেই মানুষটি আজ অন্য কারো স্বামী হয়ে গেছে। কিন্তু তখনও লক্ষ্মী জানতো না এই বিয়ের পেছনে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর সত্য যা খুব শীঘ্রই তাদের তিনজনের জীবনই বদলে দেবে। মন্দিরে বিয়ের পর সঞ্জু, মরিচিকা এবং লক্ষ্মীর জীবন যেন নতুন করে শুরু হয়। বাইরের থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও লক্ষ্মীর ভেতরে তখনও এক অদৃশ্য যন্ত্রণা কাজ করছিল। সে এখনো সঞ্জুকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা এখন আর নিজের জন্য নয়। সে শুধু চায় সঞ্জু সুখে থাকুক। অন্যদিকে সঞ্জু এবং মরিচিকা নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু বিয়ের কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একদিন লক্ষ্মী মরিচিকার বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। ফ্ল্যাটে তালা ঝুলছে। যেখানে সবসময় চাবি রাখা থাকতো সেখানে কোনো চাবি নেই। লক্ষ্মী ওয়াচম্যানকে জিজ্ঞাসা করলে সে জানায় মরিচিকা আগের রাতেই বাসা ছেড়ে চলে গেছে। কথাটা শুনে লক্ষ্মী আরও অবাক হয়, কারণ মরিচিকা তাকে বলেছিল ফ্ল্যাটটি তার নিজের এবং তার বাবা কিনেছিলেন। কিন্তু ওয়াচম্যান জানায় ফ্ল্যাটটি আসলে অন্য একজনের। মরিচিকা সেখানে শুধু ভাড়া থাকতো। শুধু তাই নয়, যাদের ছবি মরিচিকা তার বাবা মা বলে পরিচয় দিয়েছিল তারা আসলে ফ্ল্যাটের মালিকের বাবা মা। এই তথ্য শুনে লক্ষ্মীর মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে মরিচিকা তাকে অনেক বড় মিথ্যা বলেছিল। এরপর লক্ষ্মীর চোখে পড়ে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর ভিজিটিং কার্ড। সে নম্বরে ফোন করলে আরও চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারে। লোকটি ধরে নেয় ফোন করেছে মরিচিকা। সে বলে, আগেরবার যেভাবে সবাইকে বোকা বানিয়েছিলে এবারও কি নতুন কাউকে ফাঁদে ফেলছো? এতটুকুতেই লক্ষ্মী বুঝে যায় মরিচিকার পরিচয়ের বড় একটা অংশই ছিল সাজানো। ভয় পেয়ে সে সঙ্গে সঙ্গে সঞ্জুকে ফোন করে। তখন সঞ্জু এবং মরিচিকা সঞ্জুর ফার্ম হাউসে ছিল। লক্ষ্মী সব ঘটনা খুলে বললে সঞ্জু প্রথমে হতভম্ব হয়ে যায়। তার মনে সন্দেহ জন্মাতে শুরু করে। সে ভাবতে থাকে মরিচিকা কি সত্যি তাকে ভালোবেসে বিয়ে করেছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু তখনও সঞ্জু জানতো না আসলে তার নিজের উদ্দেশ্যই ছিল আরো ভয়ঙ্কর। ফোন কেটে দেওয়ার পর সঞ্জুর আচরণ হঠাৎ বদলে যায়। মরিচিকা সেটা লক্ষ্য করে। সে বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। সন্দেহের বশে সে সঞ্জুর ফোন চেক করে এবং
লক্ষ্মীর কলের বিষয়টি জানতে পারে। এবার মরিচিকারও সন্দেহ হয়, কিন্তু দুজনের কেউই কাউকে কিচ্ছু বলে না, বাইরে থেকে স্বাভাবিক থাকার অভিনয় করতে থাকে। পরদিন সঞ্জু তার বন্ধুদের সাথে গোপনে দেখা করে। সেখানে প্রকাশ পায় আসল সত্য। দেখা যায় সঞ্জু কখনোই মরিচিকাকে সত্যিকারের ভালোবাসেনি। সে প্রথম থেকেই মরিচিকার সম্পত্তির পেছনে ছিল। মরিচিকার বিপুল সম্পদের খবর জানার পরই সে তার প্রেমে পড়ার অভিনয় শুরু করেছিল। বিয়েটাও ছিল সেই পরিকল্পনারই অংশ। এখন সে মরিচিকার সব সম্পত্তি নিজের নামে নিতে চায়। বন্ধুরাও এই পরিকল্পনার সাথে জড়িত ছিল। দুর্ভাগ্যবশত তাদের কথাবার্তা আড়াল থেকে শুনে ফেলে লক্ষ্মী। এইবার সে বুঝতে পারে মরিচিকার জীবন সত্যিই বিপদে। যদিও মরিচিকার কারণে সে অনেক কষ্ট পেয়েছে, তবু সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ সে জানতো একজন নির্দোষ মানুষকে মরতে দেওয়া যায় না। সে দ্রুত মরিচিকাকে ফোন করে সব খুলে বলে। প্রথমে মরিচিকা বিশ্বাস করতে চায় না, কিন্তু লক্ষ্মী যখন বিস্তারিত সব জানায় তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক তখনই ঘুম থেকে উঠে আসে সঞ্জু। মরিচিকা তাড়াতাড়ি ফোন কেটে দেয়, কিন্তু তার অস্বাভাবিক আচরণ দেখে সঞ্জুর সন্দেহ আরও বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সঞ্জু হঠাৎ প্রস্তাব দেয় তারা আজই বিদেশে হানিমুনে যাবে। কথাটা শুনে মরিচিকা আরও নিশ্চিত হয়ে যায় যে কিছু একটা গড়বড় আছে। সে যেতে চায় না, কিন্তু সঞ্জু জোর করতে থাকে। এরপর সুযোগ পেয়ে সঞ্জু মরিচিকার ফোন চেক করে এবং জানতে পারে লক্ষ্মী সবকিছু বলে দিয়েছে। এবার আর কোনো সন্দেহ থাকে না। এবার সে বুঝে যায় তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, এবং ঠিক তখনই সে সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, মরিচিকাকে সরিয়ে ফেলতে হবে, না হলে তার সম্পত্তি কখনোই হাতানো সম্ভব না। সেদিনই তারা গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়, কিন্তু মাঝপথে তাদের গাড়ি থামিয়ে দেয় সঞ্জুর বন্ধুরা। প্রথমে মরিচিকা ভাবে তারা হয়তো ঝগড়া করতে এসেছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে পুরো ঘটনাটাই আগে থেকেই সাজানো ছিল। সঞ্জু ধীরে ধীরে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। সে মরিচিকাকে বলে তার সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিতে। মরিচিকা সরাসরি অস্বীকার করে। সঞ্জুর বন্ধুরা জোর করে সই নেওয়ার চেষ্টা করে, কিন্তু মরিচিকা শেষ পর্যন্ত রাজি হয় না। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। রাগের মাথায় সঞ্জু মরিচিকাকে একটি চর মেরে বসে। চর খেয়ে মরিচিকা ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। পড়ে গিয়ে তার মাথা শক্ত কিছুর সাথে আঘাত পায়। কয়েক মুহূর্তের মধ্যে সে নিস্তেজ হয়ে যায়। সবাই ভেবে বসে মরিচিকা মরে গেছে। দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাই দেখছিল লক্ষ্মী। সে ছুটে এসে মরিচিকার শরীর পরীক্ষা করে। কোনো সাড়া না পেয়ে সেও বিশ্বাস করে মরিচিকা আর বেঁচে নেই। সঞ্জু এবং তার বন্ধুরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এখন বিষয়টি শুধু প্রতারণা নয়, খুনের ঘটনায় পরিণত হয়েছে। ঠিক তখনই লক্ষ্মী এমন একটি প্রস্তাব দেয় যা পরবর্তীতে পুরো গল্পের ভিত্তি তৈরি করবে। সে বলে এই খুনের ঘটনা গোপন রাখতে সে সাহায্য করবে, কিন্তু বিনিময়ে সঞ্জুকে তাকে বিয়ে করতে হবে। সঞ্জুর সামনে তখন আর কোনো উপায়ই ছিল না। নিজেকে বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে মরিচিকার মৃতদেহ একটি জঙ্গলে ফেলে আসে। তাদের ধারণা ছিল এখানেই সব শেষ, মরিচিকা আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু তারা জানতো না আসল দুঃস্বপ্ন তো এখনই শুরু হতে যাচ্ছে। মরিচিকার দেহ জঙ্গলে ফেলে আসার পর সঞ্জু এবং লক্ষ্মী মনে করেছিল সবকিছু শেষ হয়ে গেছে, কেউ কোনোদিন এই ঘটনার কথা জানতেও পারবে না। আর সবচেয়ে বড় কথা, মরিচিকা নামের মানুষটা আর কখনো তাদের জীবনে ফিরে আসবে না। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ঘটনার কয়েকদিন পর লক্ষ্মী হঠাৎ পুলিশ স্টেশনে হাজির হয়। সেখানে গিয়ে সে এমন একটি নাটক শুরু করে যা সবাইকে বিভ্রান্ত করে দেয়। সে দাবি করে মরিচিকা নামের এক মেয়ে সঞ্জু নামের এক ছেলেকে হত্যা করেছে। পুলিশ পুরো বিষয়টি শুনে তদন্ত শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই জীবিত সঞ্জুকে থানায় দেখা যায়। এসআই তখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়, কারণ লক্ষ্মী বলেছে সঞ্জু মারা গেছে, অথচ সঞ্জু তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর লক্ষ্মীর আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে। সে বারবার মরিচিকার কথা বলতে থাকে, কখনো কাঁদে, কখনো হাসে, আবার কখনো অদৃশ্য কারোর সাথে কথা বলে। সবকিছু দেখে পুলিশের মনে হয় লক্ষ্মী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একজন মনোরোগ বিশেষজ্ঞকে ডাকা হয়। ডাক্তার লক্ষ্মীকে পরীক্ষা করে জানান সে সিজোফ্রেনিয়ায় ভুগছে, অর্থাৎ বাস্তব আর কল্পনার পার্থক্য বুঝতে পারছে না। ডাক্তারের ব্যাখ্যা অনুযায়ী লক্ষ্মী নিজের মনের মধ্যে মরিচিকা নামের একটি চরিত্র তৈরি করেছে যে আসলে বাস্তবে নাই। পুলিশও এই ব্যাখ্যা মেনে নেয়, ফলে মরিচিকার কথাকে সবাই কল্পনা বলে ধরে নেয়। এই নাটকের ফলে একটি বড় সুবিধা হয়ে যায়, মরিচিকার মৃত্যুর বিষয়টি আর কেউ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে না, আর সঞ্জু পুরোপুরি সন্দেহের বাইরে চলে যায়। সময় গড়াতে থাকে। সঞ্জু নিজের জীবন স্বাভাবিক করার চেষ্টা করে, অন্যদিকে লক্ষ্মীও ধীরে ধীরে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। কিন্তু ভেতরে ভেতরে দুজনের মধ্যে একটা ভয় কাজ করত, কারণ তারা দুজনেই জানতো তারা একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। এর কিছুদিন পর এক রাতে সঞ্জু এবং লক্ষ্মী একসাথে গাড়িতে বের হয়। গাড়ি চলছিল নির্জন রাস্তা দিয়ে। হঠাৎ সঞ্জুর চোখ পড়ে ব্যাক সিটে, আর সেই মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ সে স্পষ্ট দেখতে পায় ব্যাক সিটে বসে আছে মরিচিকা, একদম জীবিত অবস্থায়। সঞ্জু আতঙ্কে চিৎকার করে ওঠে, গাড়ি থামিয়ে বাইরে নেমে যায়। কিন্তু লক্ষ্মী যখন গাড়ি চেক করে তখন সেখানে কাউকে দেখা যায় না। সে সঞ্জুকে বোঝায় সবই তার মনের ভুল, কিন্তু সঞ্জু কিছুতেই বিশ্বাস করতে পারে না। তার মনে হতে থাকে মরিচিকার আত্মা তাকে অনুসরণ করছে। সেই রাতের পর থেকে সঞ্জুর জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সে যেখানে যায় সেখানেই মরিচিকাকে দেখা শুরু করে, কখনো রাস্তার পাশে, কখনো বাড়ির ভেতরে, কখনো আয়নার সামনে। ঘুমলেও শান্তি নেই। স্বপ্নের মধ্যেও মরিচিকা তাকে তাড়া করতে থাকে।
একদিন তো সে এমন স্বপ্ন দেখে যেখানে মরীচিকা তাকে মৃত্যুর দিকে ডাকছে। স্বপ্ন থেকে জেগে ওঠার পর তার আতঙ্ক কমে না, ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। প্রথম দিকে লক্ষ্মী এসব বিশ্বাস করতো না, সে মনে করতো অপরাধবোধ থেকেই সঞ্জুর এমন হচ্ছে। কিন্তু কিছুদিন পর এমন কিছু ঘটে যা লক্ষ্মীকেও ভয় পেয়ে দেয়। একদিন সে নিজেও মরীচিকাকে দেখতে পায়। প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না, কিন্তু এরপর আরো কয়েকবার একই ঘটনা ঘটে। এরপর লক্ষ্মীরও মনে হতে থাকে হয়তো সত্যি মরীচিকার আত্মা ফিরে এসেছে। ফলে দুজনই ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় কিছুদিন একসাথে থাকবে, কারণ আলাদা থাকার সাহস তাদের আর নেই। এক রাতে তারা সঞ্জুর গেস্ট হাউসে যায়। দুজনই মানসিকভাবে বিপর্যস্ত। তারা চেষ্টা করছিল নিজেদের স্বাভাবিক রাখতে, কিন্তু হঠাৎ করেই তাদের সামনে হাজির হয় মরীচিকা। এবার আর দূর থেকে নয়, একদম সামনে দাঁড়িয়ে। মরীচিকাকে দেখে সঞ্জু এবং লক্ষ্মী দুজনেই স্তব্ধ হয়ে যায়। তাদের মনে হয় তারা কোনো ভূত দেখছে। কিন্তু মরীচিকা সম্পূর্ণ স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে। সে বলে সে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। সঞ্জু এই কথা বিশ্বাসই করতে পারে না, কারণ সে নিজের চোখে দেখেছিল মরীচিকাকে মৃত অবস্থায়। তাই সে মরীচিকাকে ভূত ভেবেই বসে। মরীচিকা বারবার বোঝানোর চেষ্টা করে যে সে জীবিত, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সঞ্জু আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে, আর তখনই ঘটে সেই ঘটনা যা পুরো গল্পের চূড়ান্ত মোড় ঘুরিয়ে দেয়। মরীচিকার হাতের কাছে থাকা একটি ভারী জিনিস তুলে সঞ্জুর মাথায় আঘাত করে বসে। আঘাত এতটাই জোরে ছিল যে সঞ্জু ঘটনাস্থলে মারা যায়। নিজের চোখের সামনে সঞ্জুর মৃত্যু দেখে লক্ষ্মী সম্পূর্ণ ভেঙে পড়ে। সে আর কিছুই না ভেবে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় আর সোজা চলে যায় পুলিশ স্টেশনের দিকে। কিন্তু এবার যে সত্য সে বলতে যাচ্ছে সেটা শুনে কেউই বিশ্বাস করবে না, কারণ কয়েক মাস আগেই সে একই থানায় এসে এমন এক গল্প বলেছিল যেটাকে সবাই পাগলের প্রলাপ ভেবেছিল। আর এবারও তার সামনে অপেক্ষা করছে আরো বড় একটা রহস্য। সঞ্জুর মৃত্যু নিজের চোখে দেখার পর লক্ষ্মী একদম ভেঙে পড়ে। সে ছুটে চলে আসে পুলিশ স্টেশনে এবং এসআইকে জানায় মরীচিকা ফিরে এসেছে এবং সঞ্জুকে মেরে ফেলেছে। কিন্তু এসআই তার কথা শুনে বিরক্ত হয়ে যায়, কারণ কয়েক মাস আগেই এই মেয়েটি থানায় এসে মরীচিকাকে নিয়ে অদ্ভুত সব গল্প বলেছিল। তখন সবাই ভেবেছিল সে মানসিক রোগী, তাই এবারও এসআই তার কথায় গুরুত্ব দিতে চায় না। কিন্তু ঠিক সেই সময় থানায় হাজির হয় আরেকজন। তাকে দেখেই লক্ষ্মী ভয়ে পিছিয়ে যায়, কারণ থানায় এসে দাঁড়িয়েছে মরীচিকা একদম জীবিত অবস্থায়। লক্ষ্মী চিৎকার করে বলতে থাকে, এটা মানুষ না, এটা ভূত। কিন্তু মরীচিকা সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিজের পরিচয় দেয়। সে জানায় সে বিদেশ থাকে এবং কিছুদিন আগে লন্ডন থেকে দেশে এসেছে। এসআই আরও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ লক্ষ্মীর আগের গল্পের সাথে অনেক তথ্য মিলে যাচ্ছে, আবার অনেক কিছু মিলছেও না। তখন লক্ষ্মী মরিয়া হয়ে বলে সঞ্জুর গেস্ট হাউসে গেলেই সব প্রমাণ পাওয়া যাবে। সবাই মিলে সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো লাশ খুঁজে পায় না। রক্ত নেই, মৃতদেহ নেই, কোনো প্রমাণ নেই। ফলে আবারও সবাই মনে করতে শুরু করে লক্ষ্মী হয়তো আগের মতোই বিভ্রমে ভুগছে। এরপর তারা সঞ্জুর কেক শপে যায়। সেখানে গিয়ে আরও অদ্ভুত একটি তথ্য জানতে পারে। এক ব্যক্তি জানায় সঞ্জু নাকি অনেক আগেই মারা গেছে। এই তথ্য শুনে পুরো পরিস্থিতি আরও রহস্যময় হয়ে ওঠে। লক্ষ্মী চিৎকার করে বলতে থাকে সবাই মিথ্যা বলছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। একসময় পুলিশও ধরে নেয় লক্ষ্মীর মানসিক অবস্থা আবারও খারাপ হয়ে গেছে। তবে এসআইয়ের মনে একটা প্রশ্ন থেকেই যায়, কিছুই যেন ঠিকঠাক মিলছে না। ঘটনার কয়েক ঘন্টা পর একটি নিখোঁজ ডায়েরির ঘটনা তার মাথায় নতুন চিন্তার জন্ম দেয়। সে আবার পুরো কেসটা শুরু থেকে ভাবতে থাকে, আর তখনই ধীরে ধীরে সত্যটা বেরিয়ে আসতে শুরু করে। প্রথম সত্যটা হলো মরীচিকা আসলে মারা যায়নি। সেদিন জঙ্গলে ফেলে যাওয়ার পরও সে বেঁচে ছিল। সঞ্জুর ফার্ম হাউসের এক দারোয়ান তাকে খুঁজে পায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। অনেকদিন চিকিৎসার পর মরীচিকা সুস্থ হয়ে ওঠে। এরপর সে পুরো ঘটনা দারোয়ানকে খুলে বলে। সব শোনার পর দারোয়ান তাকে সাহায্য করতে রাজি হয়। সেই মুহূর্ত থেকেই শুরু হয় মরীচিকার প্রতিশোধের পরিকল্পনা। সে জানতো সরাসরি পুলিশের কাছে গেলে প্রমাণের অভাবে কিছুই হবে না। তাই সে সিদ্ধান্ত নেয় সঞ্জুকে তার নিজের অপরাধবোধ দিয়েই শেষ করবে। প্রথমে সে আড়াল থেকে সঞ্জুকে ভয় দেখাতে শুরু করে। কখনো রাস্তায় দেখা দেয়, কখনো বাড়িতে, কখনো আবার এমন পরিস্থিতি তৈরি করে যাতে সঞ্জুর মনে হয় সে ভূত দেখছে। দারোয়ানও তাকে এসব কাজে সাহায্য করত। ধীরে ধীরে সঞ্জুর মানসিক অবস্থা ভেঙে পড়তে থাকে। অন্যদিকে লক্ষ্মীও আতঙ্কিত হয়ে যায়, কারণ সে জানতো মরীচিকা সত্যি মারা যাওয়ার কথা ছিল। এভাবে দুজনকে মানসিকভাবে দুর্বল করে ফেলে মরীচিকা। অবশেষে সেই রাতে গেস্ট হাউসে এসে সে নিজের পরিচয় প্রকাশ করে, কিন্তু তখনও সঞ্জু তাকে জীবিত মানুষ হিসেবে মেনে নিতে পারেনি। ভয়ে, আতঙ্কে আর অপরাধবোধে সে প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল। আর সেই পরিস্থিতিতেই মরীচিকা তাকে হত্যা করে। প্রতিশোধ সম্পন্ন হয়, কিন্তু এখানেই শেষ নয়। এসআই আরও একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। লক্ষ্মী আসলে কখনো সিজোফ্রেনিয়ার রোগী ছিল না। সে ইচ্ছা করেই পাগল সেজেছিল, কারণ সে চেয়েছিল মরীচিকার মৃত্যুর মামলাটা সবাই ভুলে যাক। সঞ্জুকে বাঁচানোর জন্য সে নিজের মানসিক অসুস্থতার নাটক করেছিল। আর সেই নাটক এতটাই নিখুঁত ছিল যে ডাক্তার, পুলিশ সবাই বিশ্বাস করে ফেলেছিল। অর্থাৎ শুরুতে লক্ষ্মী যে দুটি বড় মিথ্যা বলেছিল, শেষ পর্যন্ত সেই দুটো মিথ্যাই সত্যি হয়ে যায়। প্রথম মিথ্যাটা ছিল মরীচিকা নামের কেউ নেই, আর দ্বিতীয় মিথ্যা ছিল মরীচিকা সঞ্জুকে মেরে ফেলেছে। শেষ পর্যন্ত দেখা যায় মরীচিকা সত্যি ফিরে আসে।
আর সত্যি সঞ্জুকে হত্যা করে। অন্যদিকে লক্ষ্মীর করা অভিনয় শেষ পর্যন্ত তার নিজের জীবনটাই নষ্ট করে দেয়, কারণ সে ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে মেয়েটি ভালোবাসার জন্য এত দূর গিয়েছিল, শেষ পর্যন্ত সেই ভালোবাসায় তাকে মানসিকভাবে ভেঙে দেয়। অন্যদিকে মরিচিকা প্রতিশোধ নিয়ে দেশ ছেড়ে চলে যায়। তার বিরুদ্ধে কোনো প্রমাণই থাকে না। পুলিশ সবকিছু বুঝলেও আইনগতভাবে কিছুই করতে পারে না, কারণ খুনের কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, কোনো মৃতদেহও নেই। ফলে মরিচিকা সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত থ্রিলার গল্পটা। একটি গল্প যেখানে ভালোবাসা, প্রতারণা, লোভ, প্রতিশোধ এবং মানসিক খেলার এমন মিশেল দেখানো হয়েছে যা শেষ মুহূর্ত পর্যন্ত দর্শককে বিভ্রান্তই করে রাখে। আরে দাঁড়ান যান না, এত তাড়াহুড়া কিসের? মুভি তো শেষ, এবার একটা হাজিরা দিয়ে যান। একটা মুভি খুঁজে যায়, সেটা নিয়ে স্ক্রিপ্ট লিখে গলা ফাটিয়ে ভয়েস দিয়ে এডিট করতে করতে আমার পুরো এক সপ্তাহ পার হয়ে যায়, আর আপনি আরাম করে মুভিটা দেখেই মুখ মুছে হাওয়া হয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এক গ্লাস পানি খেতেও কিন্তু গলার পেশি নাড়াতে হয়। কিন্তু আমার সিনেমিক্যাল চ্যানেলটাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেবল একটা আঙ্গুলের সামান্য ইশারায় যথেষ্ট। তাই কৃপণতা বাদ দিয়ে চটপট আঙ্গুলটা একটু নাড়ান, কাজগুলো সেরে স্ক্রিনে ভেসে ওঠা পরের মুভিটাও দেখে আসুন, মন ভালো হয়ে যাবে নিশ্চিত। আর হ্যাঁ, আমার কোরিয়ান সিনেমিক্যাল ইউটিউব চ্যানেলটা কিন্তু এই যে দেখেন আপনার সামনেই, একটু ফলো করে আসবেন, ওখানেও কিন্তু দারুণ দারুণ ভিডিও যাচ্ছে। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে আগামী শনিবার নতুন কোনো মাস্টারপিস মুভি নিয়ে। টাটা, বাই বাই।